আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে ক্যামব্রিজ স্কুলের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আবির হুসাইন, অ্যাসিস্ট্যান্ট টিচার, ক্যামব্রিজ স্কুল। আজ আমরা অনলাইন ক্লাসে ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই ক্লাসটি শুধুমাত্র ক্লাস 10-এর জন্য, তাই আমরা খুব বেশি ডিটেলসে যাব না, কেননা তোমরা এটা অলরেডি এই টপিকটা অলরেডি 9-এ পড়েছো। তো আমরা খুব বেশি ডিটেলসে যাচ্ছি না, এবং ট্যাগ কোশ্চেনের অনেক রুলস আছে, তো আমরা সবগুলো রুলস এখানে বোঝাচ্ছি না, শুধুমাত্র যেগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলাই। অর্থাৎ আজকের ক্লাসটা হবে এক্সাম ওরিয়েন্টেড। তো আমরা শুরু করি। আমাদের আজকের টপিক ট্যাগ কোশ্চেন এবং সাবটাইটেল হচ্ছে রিভিশন এবং ট্রাবল শুটিং। অর্থাৎ আজকে রিভিশন করা হবে, আর ট্রাবল থাকলে বা সমস্যা থাকলে সেটা ফাইন্ড আউট করে তার সমাধান দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। তা আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই দেওয়া আছে ট্যাগ কোশ্চেনের প্রাথমিক ধারণা। তো ট্যাগ কোশ্চেন সম্পর্কে তোমরা সবাই জানো। আমি এখানে আপাতত দুইটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দুইটা ভালো করে দেখো। যেমন প্রথমে লেখা আছে হামিম ইজ আ জেন্টল ক্রিকেটার, রাইট? তো এখানে আমার প্রথমে দেখতে হবে ভার্ব। ভার্বটা অক্সিলারি ভার্ব আছে ইজ, যদিও এখানে এটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করতেছে, বাট এই বি ভার্বগুলো যদি থাকে তাহলে ওটা দিয়েই আমাদের কাজ করতে হয়, অর্থাৎ ট্যাগ করতে হয়। তো এখানে ইজ আছে, ইজ থাকলে আমরা কি করব? ইজেন্ট, অর্থাৎ শেষে একটু দেখো সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ ট্যাগ করতে হবে। তাহলে ইজের নেগেটিভ ট্যাগ হচ্ছে ইজেন্ট। আর এই যে হামিম এর প্রোনাউন লিখতে হবে। এই ব্যাপারটা অনেকে এভাবে লিখে দেখেছি যে ইজেন্ট হামিম লিখে, বা ইজেন্ট একটা নাম থাকে ওই নামটা লেখে, সেটা করা যাবে না। প্রথমে যে ভার্বটা আছে ওইটা অনুযায়ী লিখতে হবে। যেমন ইজ আছে তো লিখতে হবে কি? ইজেন্ট। আর হামিম এর প্রোনাউন লিখতে হবে। কি লিখতে হবে? প্রোনাউন। তো হামিমের প্রোনাউন হচ্ছে হি, ইজেন্ট হি, রাইট ইউ আর। মাশাআল্লাহ। এবারে পরেরটা আমরা দেখছি ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস। গাছপালা আমাদের সবচেয়ে সেরা বন্ধু। তো এখানে আর লেখা আছে। আমাদের প্রথম কাজ কি? প্রথমে সেন্টেন্সের ভার্ব চিনতে হবে। ভার্ব হচ্ছে আর, আর থাকলে আমরা কি লিখবো? আরএন্ট। আর এখানে ট্রিজ এর প্রোনাউন কি? খেয়াল করবা, আরএন্ট ট্রিজ লিখবা না। ট্রিজ এর প্রোনাউন হচ্ছে, দেখো একটা ট্রি না অনেকগুলো ট্রি? হ্যাঁ ঠিক, এখানে অনেকগুলো ট্রি। তো এর প্রোনাউন হচ্ছে দে। অনেকে আমাকে কোশ্চেন করে, স্যার ট্রিজ এর প্রোনাউন এটা তো দে হয় কি হবে? দে তো মানুষ বুঝায় দে দিয়ে। হ্যাঁ, তোমরা ছোটবেলা থেকে দে দিয়ে অবশ্যই মানুষ বুঝেছো, বাট যে কোনো বস্তু বা যে কোনো কিছু, ব্যক্তি হোক অথবা বস্তু হোক, তার প্রোনাউন সেটা যদি প্লুরাল হয় সাবজেক্ট, তাহলে অবশ্যই তার প্রোনাউন দে হবে। সেটা সাবজেক্ট ব্যক্তিবাচক হোক অথবা বস্তুবাচক হোক। ঠিক আছে। তো ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস। তা আর থাকলে আমরা কি লিখবো? আরএন্ট। আর ট্রিজ যেহেতু প্লুরাল, যে কোনো প্লুরাল হলে সাবজেক্ট তার প্রোনাউন হবে দে, তাহলে লিখতে হবে কি? আরএন্ট দে। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে অবশ্যই নেগেটিভ ট্যাগ করবে, আর নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ ট্যাগ করবে। আমরা পরের স্লাইডে যাচ্ছি। আচ্ছা, লেখা আছে দেখো সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব না থাকলে কি করতে হবে। আচ্ছা, এই স্লাইডটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা পারলে কমপক্ষে 3টা ট্যাগ কোশ্চেন এমনিতেই পারা যায়। তো এইটা খুবই ইম্পর্টেন্ট যে ভার্ব 1 থাকলে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম যদি থাকে, সেক্ষেত্রে ডু অথবা ডোন্ট এটা লিখতে হবে যদি ভার্বের বেস ফর্ম দেখো। এরপরে ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে, তাহলে ডাজ অথবা ডাজেন্ট লিখতে হবে। আর ভার্ব টু বা ভার্বের পাস্ট ফর্ম যদি থাকে, তাহলে ডিড অথবা ডিডেন্ট লিখতে হবে। মাশাআল্লাহ। আমরা পরের রুলসে যাচ্ছি। দেখো শুদ্ধি পরীক্ষা, এটা খুবই ইম্পর্টেন্ট। নিচের লাইনটা দেখো, কোনোভাবেই এই পেজে লেখা না বুঝে নেক্সট পেজে যাওয়া যাবে না। বুঝে গেছে? তো এইটা শুদ্ধি পরীক্ষা কি?
আমাদের এইখানে যে 1 2 3 4 চার ধরনের ভার্ব দেওয়া আছে, এরপরে এই প্রোনাউনগুলো ডান সাইডের যে প্রোনাউনগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ ডান সাইডের প্রোনাউনগুলো এইগুলোই বসবে, অন্য কোনো প্রোনাউন বসবে না। যেমন ইজ বা ইজেন্টের সাথে আমরা ইট, হি, শি অথবা ওয়ান বসাতে পারি। হ্যাজ বা হ্যাজেন্টের সাথে আমরা ইট, হি, শি অথবা ওয়ান বসাতে পারি। ওয়াজ বা ওয়াজেন্টের সাথে আমরা ইট, হি, শি অথবা ওয়ান বসাতে পারি। ঠিক তেমনি ডাজ বা ডাজেন্টের সাথে আমরা ইট, হি, শি অথবা ওয়ান বসাতে পারি। আমরা এই 1 2 3 4 নাম্বারে যে ভার্বসগুলো দেওয়া আছে এর সাথে অন্য কোনো প্রোনাউন বসাতে পারবো না। আমাদের এই ডান সাইডে যে চারটা প্রোনাউন দেওয়া আছে যেমন ইট, হি, শি অথবা ওয়ান, এই চারটা প্রোনাউনই বসাতে হবে এগুলোর সাথে। চারটাই বসাবা তা কিন্তু না, সেন্টেন্স বুঝে বসাতে হবে এই চারটা থেকে যে কোনো একটা। যেমন অনেকে লেখে ইজেন্ট দে অথবা ওয়াজেন্ট দে এরকম লেখে, ওই দে তো এটার সাথে যাবে না, কারণ দে প্রোনাউনটা এর সাথে যাচ্ছে না। আমরা পরের স্লাইডে যাচ্ছি। দেখো আর অথবা আরেন্টের সাথে আমরা আইদার দে বসাবো অথবা উই অথবা ইউ অথবা আই, এগুলোর সাথে কিন্তু হি, শি, ইট, ওয়ান এই প্রোনাউনগুলো যাচ্ছে না। আমরা আগের পেজে একটু যাচ্ছি। আগের পেজে যেমন এখানে প্রোনাউনগুলো দেওয়া আছে ইট, হি, শি, ওয়ান, এগুলো এইটার সাথে হবে না, অর্থাৎ আর বা আরেন্টের সাথে ওই প্রোনাউনগুলো হচ্ছে না। এই আর বা আরেন্টের সাথে আমাদের দে অথবা উই অথবা ইউ অথবা আই বসবে। ঠিক তেমনি হ্যাভ অথবা হ্যাভেন্টের সাথে দে অথবা উই অথবা ইউ আর আই এগুলো বসবে। ওয়্যার বা ওয়ারেন্টের সাথে অথবা ডু অথবা ডোন্টের সাথেও এই চারটা প্রোনাউনই বসবে, যে চারটা প্রোনাউন লেখা আছে যেমন দে, উই, ইউ অথবা আই। এর সাথে অন্য কোনো প্রোনাউন বসবে না। অর্থাৎ তুমি যদি ভুলে ডু বা ডোন্টের সাথে হি দাও তাহলে সেটা হবে না। হ্যাভ বা হ্যাভেন্টের সাথে যদি ইট দাও তাহলেও সেটা হবে না। তাহলে তুমি যে কোনো ট্যাগ কোশ্চেন যখনই করবা শুদ্ধি পরীক্ষা করবা এই পেজ থেকে অথবা এই পেজ থেকে, এই দুই পেজ থেকেই শুদ্ধি পরীক্ষা করা যাবে ইনশাআল্লাহ। তা আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই দুইটা পেজ আমি আবার দেখাচ্ছি। একটা হচ্ছে এই পেজটা যেমন ইজ, ইজেন্ট, হ্যাজ, হ্যাজেন্ট, ওয়াজ, ওয়াজেন্ট, ডাজ, ডাজেন্ট এগুলোর সাথে যেমন ইট, হি, শি, ওয়ান বসে, এটা একদম মুখস্থ করে নিতে হবে। ঠিক তেমনি আমাদের এই পেজটা যেমন আর, আরেন্ট, হ্যাভ, হ্যাভেন্ট, ওয়্যার, ওয়ারেন্ট, ডু, ডোন্ট এগুলোর সাথে আমাদের দে, উই, ইউ অথবা আই বসবে। তো তোমাদের উচিত হবে এগুলো একদম মুখস্থ করে নেওয়া এই দুইটা পেজ, কারণ এই দুইটা পেজ হচ্ছে শুদ্ধি পরীক্ষা। তুমি যখনই কোনো ট্যাগ কোশ্চেন করবা তখন মিলিয়ে নিবা হ্যাঁ তোমার এটার সাথে হয়েছে কিনা। ধরো তুমি লিখলা যে আরেন্ট হি, কিন্তু তুমি কি এখানে দেখতে পাচ্ছ যে আরেন্টের সাথে কোথাও হি লেখা নেই, তাহলে তোমার ওটা ভুল হবে। ঠিক আছে? অথবা যদি আমরা এই পেজে যাই, তুমি লিখলা যে ওয়াজেন্ট দে, তো ওয়াজেন্টের সাথে আমাদের এই ডান সাইডে কোথাও দে লেখা আছে প্রোনাউন হিসেবে? নেই। তাহলে তুমি তোমার ওটা ভুল হয়েছে। সুতরাং বুঝতে পারতেছো যে ওয়াজেন্টের সাথে আমাদের দে হবে না, হয় ইট হবে, না হলে হি, শি অথবা ওয়ান হবে। এই দুইটা ব্যাপারে আমি অনেক বেশি টাইম নিয়ে নিয়েছি, কারণ এই দুইটাই মূল বিষয়। শুদ্ধি পরীক্ষাটা থাকলে তুমি অবশ্যই বুঝতে পারবে তোমারটা হয়েছে নাকি হয়নি, রুমের মধ্যে বসেই, পরীক্ষার রুমের মধ্যে। ওকে, সো আমরা পরেরটা যাচ্ছি। চলো এই এক্সারসাইজগুলো আমরা চেষ্টা করি। যেমন দেখো, ট্রিজ সাপ্লাই আস অক্সিজেন, রাইট? আমরা এখানে প্রথমে ভার্ব চিনবো, ভার্ব সাপ্লাই। তো ভার্ব ওয়ান আছে, ভার্ব ওয়ান থাকলে আমরা কি করি? হ্যাঁ ঠিক, ভার্ব ওয়ান থাকলে আমরা ডু অথবা ডোন্ট লিখি। এখন তাহলে আমরা কি লিখবো? প্রথমে যেহেতু এটা অ্যাফার্মেটিভ ট্যাগ আছে তাহলে আমাদের নেগেটিভ ট্যাগ করতে হবে, অর্থাৎ লিখতে হবে ডোন্ট। এবার ট্রিজ সিঙ্গুলার নাকি প্লুরাল? হ্যাঁ, ট্রিজটা হচ্ছে প্লুরাল, তাহলে আমাদের কি করতে হবে? প্লুরাল হলে দে লিখতে হয়। একটু আগে বুঝিয়েছিলাম যে কোনো প্লুরালের ক্ষেত্রে আমাদের লিখতে হবে দে, সেটা ব্যক্তিবাচক হোক অথবা বস্তুবাচক। তাই জন্য আমাদের কি লিখতে হবে? দে।
তাহলে ডোন্ট দে। এবার আমি একটু ব্যাকে যাচ্ছি, আমরা দেখাচ্ছি ব্যাকে গিয়ে যে ডোন্টের সাথে আমরা 4 নম্বরে দেখো শুদ্ধি পরীক্ষার 4 নম্বরে ডোন্টের সাথে আমাদের দে যায় কিনা, হ্যাঁ যায়, তাহলে তোমার ওটা হয়েছে ইনশাআল্লাহ। এবারে পরেরটা হার্ড ওয়ার্ক ব্রিংস সাকসেস। এখানে ব্রিংস হচ্ছে ভার্ব, ভার্বের সাথে এস যুক্ত আছে, তো ভার্বের সাথে এস যুক্ত থাকলে কি করতে হবে, ডাজেন্ট লিখতে হবে। আর ডাজেন্টের পরে কি হয়, আমরা একটু পিছনে যাচ্ছি দেখতে পাচ্ছি ডাজেন্টের সাথে 4 নাম্বারটা দেখো শুদ্ধি পরীক্ষার 4 নাম্বার, ডাজেন্টের সাথে আমাদের ইট, হি, শি অথবা ওয়ান হয়। এখন বলবা স্যার ইট বসাবো, হি না শি নাকি ওয়ান বসাবো? আচ্ছা, তোমার এই প্রশ্নের উত্তর হচ্ছে যে হার্ড ওয়ার্ক ব্রিংস সাকসেস। এখানে হার্ড ওয়ার্কটা কি কোনো ব্যক্তি? না, কোনো ব্যক্তি না, সুতরাং যা ব্যক্তি না তাই হবে ইট। তাহলে ভার্বের সাথে এস আছে, ডাজেন্ট আর হার্ড ওয়ার্কের জন্য আমাদের হবে ইট। হার্ড ওয়ার্ক হচ্ছে সাবজেক্ট এখানে। ওকে, নাও দ্য নেক্সট ওয়ান ইজ দ্য মেমোরিজ অফ মাই চাইল্ডহুড রিয়েলি হন্ট আস। আগেই বলেছিলাম ভার্ব চিনতে হবে, তো ভার্ব এখানে হচ্ছে হন্ট, এটার সাথে এস বা ইএস আছে নেই, তাহলে এস বা ইএস না থাকলে, ভার্বের সাথে এস বা ইএস না থাকলে ডোন্ট লিখতে হবে। আর ডোন্টের পরে আমাদের এখানে দেখো সাবজেক্ট হচ্ছে দা মেমোরিজ, প্লুরাল কিনা, মেমোরি মানে হচ্ছে একটা স্মৃতি, যে কোনো একটা স্মৃতি, আর মেমোরিজ মানে হচ্ছে অনেকগুলো স্মৃতি, তাই মেমোরিজ এটা প্লুরাল, আর প্লুরাল হলে কি বলেছিলাম, দে বসাতে হবে। তাহলে ভার্বের সাথে এস নেই এই জন্য ডোন্ট, আর এটা হচ্ছে সাবজেক্ট প্লুরাল এই জন্য দে, তাহলে লিখতে হবে ডোন্ট দে। সিমিলারলি ফিশেস ক্যান সুইম, ফিশেস ক্যান সুইম। আচ্ছা, ক্যান থাকলে আমরা কি লিখবো, ক্যান্ট, আর ফিশেস সিঙ্গুলার না প্লুরাল? মাছ, ফিশ মানে একটা মাছ, আর ফিশেস মানে সব মাছ, অনেক মাছ, তো এটা প্লুরাল, এই জন্য আমাদের কি করতে হবে, দে বসাতে হবে। এটা অনেকেই ভুল করে যে স্যার মাছ তো মানুষ না, মানুষের পরিবর্তেই যে শুধুমাত্র দে বসানো যায়, ব্যাপারটা কিন্তু তা নয়। আবার বলছি, যে কোনো প্লুরালের ক্ষেত্রে আমরা দে বসাতে পারি। তাহলে ক্যান নট দে, ক্যান্ট দে, রাইট? ওয়েল, এরপরে আমরা দেখছি once our rivers abounded with fishes। না, এখানে ভার্ব হচ্ছে abounded, এটা ভার্ব টু, এই জন্য আমরা কি লিখব, মনে নেই? আচ্ছা ঠিক আছে, মনে না থাকলে আমরা দেখাচ্ছি যে ভার্ব টু থাকলে আমাদের কি করতে হয়। এই যে আমরা একটু ব্যাকে যাচ্ছি, ভার্ব টু থাকলে ডিড অথবা ডিডেন্ট, রাইট? ওকে, সো এখানে আমাদের এটা অ্যাফার্মেটিভ ট্যাগ, তাই আমাদের কি লিখতে হবে, ডিডেন্ট লিখতে হবে। আর এখানে সাবজেক্ট হচ্ছে আওয়ার রিভার্স, নদীগুলো, একটা নদী না অনেকগুলা, অনেকগুলা, তাই তো, এই জন্য কি হবে, দে। তাহলে অ্যাবাউন্ডেড ডিডেন্ট, আর দে, ডিডেন্ট দে হবে। দ্য উইন্ড ব্লোস জেন্টলি ইন দ্য স্প্রিং। এখানে ভার্ব হচ্ছে ব্লোস, ভার্ব এস আছে, ডাজেন্ট, আর ডাজেন্টের পরে দেখো আমার সাবজেক্ট কি লেখা আছে, দা উইন্ড, এটা নিশ্চয়ই ব্যক্তি না, তাহলে ব্যক্তি না হলে কি হয়, ইট হয়। এই যে দেখো শুদ্ধি পরীক্ষায় আমরা চলে যাচ্ছি, শুদ্ধি পরীক্ষায়, হ্যাঁ এই যে দেখো 4 নাম্বার ডাজেন্টের পরে আমাদের শুরুতেই কি দেওয়া আছে, ইট, ব্যক্তি না হলে কি হবে, ইট। দা উইন্ড মানে হচ্ছে বাতাস, হ্যাঁ, আবার দেখো দা উইন্ড ব্লোস জেন্টলি ইন দ্য স্প্রিং, এখানে ভার্ব এস আছে, ডাজেন্ট, আর দা উইন্ড বাতাস, এর প্রোনাউন হচ্ছে ইট, তাহলে ডাজেন্ট ইট। যখনই কোনো ট্যাগ কোশ্চেন করবা শুদ্ধি পরীক্ষাটা মাথায় থাকলে ভালো হবে। এরপরে আমরা পরেরটায় যাচ্ছি। এখানে কিছু মানে শিখি ব্যতিক্রমী কিছু ট্যাগ, যেমন এম থাকলে আমরা কি লিখি, এমএন্ট লিখি না, এম থাকলে আমরা লিখি এইন্ট অথবা আরএন্ট, রাইট? উইল থাকলে কি লিখি, WON''T, উচ্চারণটা সঠিক উচ্চারণ হচ্ছে ওয়ান্ট। অনেকে বলে থাকে যে স্যার এটা ওন্ট হবে, ইটস নট ওন্ট, এটা হচ্ছে ওয়ান্ট, WON''T, কারেক্ট প্রোনাউন্সিয়েশন হচ্ছে কি ওয়ান্ট। তাহলে উইল থাকলে আমরা কি লিখব, ওয়ান্ট লিখব। শ্যাল থাকলে আমরা লিখব শ্যান্ট, আর নিড নট থাকলে নিড, আর ডেয়ার নট থাকলে ডেয়ার।
তো এটা মানে পজ করে ভিডিওটা এখানে পজ করে অবশ্যই এটা মুখস্থ করে নিবে, আর কোনোভাবে এই পেজে লেখা না বুঝে নেক্সট পেজে যাওয়া যাবে না, ঠিক আছে? অলরাইট, তো আমরা পরেরটা যাচ্ছি। চলো এই এক্সারসাইজগুলো চেষ্টা করি। আই এম আ স্টুডেন্ট, রাইট? সো এম থাকলে কি হয়? আরেন্ট হয়। তাহলে আই এম আ স্টুডেন্ট, আরেন্ট আই। হি উইল অ্যারাইভ হিয়ার সুন, উইল আছে, উইল থাকলে কি হবে? ওয়ান্ট, ওয়ান্ট হি। আচ্ছা, এরপর উই শ্যাল ওভারকাম সামডে, আমরা করব জয়। আচ্ছা, শ্যাল লেখা আছে, শ্যাল থাকলে কি হয়? শ্যান্ট, শ্যান্ট উই। ইউ নিড নট বদার, তোমার এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। নিড নট থাকলে আমরা কি লিখি? হ্যাঁ, রিকল করার চেষ্টা করো। নিড নট থাকলে আমরা লিখি নিড, নিড ইউ। আই ডেয়ার নট টেক সাচ এ রিস্ক, আমি এত বড় ঝুঁকি নিব না বা নিতে চাই না বা নেওয়ার সাহস করি না। তাহলে ডেয়ার নট থাকলে আমরা লিখি ডেয়ার, ডেয়ার আই। ওকে, সো আই হোপ যে তোমরা বুঝতে পারছো। আর যদি কোনো কিছু না বোঝো পরে তো আমাকে অবশ্যই প্রশ্ন করতে পারবা। এরপরে আমরা পরেরটা দেখছি। পরেরটা লেখা আছে জেনারেল রুলস কিছু। হ্যাঁ, এটা তোমরা অলরেডি মুখস্থ করে ফেলেছো আমি জানি, তারপরেও শেষবারের মতো একটা রিভিশন পার্টে বলছিলাম যে কিছু জিনিস তো করতেই হবে, যেমন এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি, নো ওয়ান, নোবডি, নান। এবং যে কোনো প্লুরাল সাবজেক্ট এগুলোর পরিবর্তে আমরা প্রোনাউন হিসেবে লিখি দে। হ্যাঁ, 10 নাম্বারটা মাথায় রেখো, কিন্তু এটাই তোমরা ভুল করো আমি জানি। আচ্ছা, ধরে নিচ্ছি যে এটা তোমার পড়া হয়ে গেছে। এরপরে আমরা পরেরটা যাচ্ছি। চলো এই এক্সারসাইজগুলো চেষ্টা করি। নান বিলিভস আ লায়ার, ওখানে লিস্ট লেখা আছে ভুলে, ওটা হবে লায়ার। তো এখানে বিলিভস, নান বিলিভস আ লায়ার, এটা নিয়েই আসলে অনেকের সমস্যা, এগুলো নিয়ে অনেকের সমস্যা হয় অনেক স্টুডেন্টের। তো আমরা যাচ্ছি, দেখো নান এর পরিবর্তে আমরা কি লিখি? দে লিখি। আর বিলিভস তো ভার্বে এস আছে, ভার্বে এস থাকলে তো ডাজেন্ট লেখা হয়, তাই না? তোমরা জানো যে ভার্বে এস থাকলে ডাজেন্ট হয়। এখন এখানে কি ডাজেন্ট দে হবে? নানের পরিবর্তে দে, আর ভার্বে এস থাকলে ডাজেন্ট। তো ডাজেন্ট দে বা ডাজ দে, এটা কি হবে? এটা হবে না। তোমার প্রথমে দেখো নানের পরিবর্তে তুমি কি লিখেছো? দে। তা দে এর সাথে আমার কি ডাস যায় কিনা দেখো তো, ডে এর সাথে কি ডাস যায়? আমরা একটু পূর্বে ঘুরে আসি, দেখো শুদ্ধি পরীক্ষায় যাচ্ছে কেমন। হ্যাঁ, এই দে এর সাথে কি আমাদের ডাস যাচ্ছে? 4 নাম্বারটা দেখো তো, ডু বা ডোন্ট হয়। দে এর সাথে কি হয়? ডু অথবা ডোন্ট। তো এইটা মাথায় রাখতে হবে। তো আমাদের এখানে ডাস হবে না, হবে কি? ডু, কারণ নান নিজেই নাবোধক শব্দ। হ্যাঁ, তাহলে কি হবে? ডু দে। এরপর এভরিবডি হেটস দেম ফর দিস রিজন, এটা ওই একই রকম। এখানে লেখা আছে হেটস, ভার্ব এস আছে, ভার্ব এস থাকলে আমরা করি কি? ডাজেন্ট লিখি। আর এভরিবডি প্রোনাউন হচ্ছে দে, তো ডাজেন্ট দে তো হবে না, হবে হচ্ছে ডোন্ট দে। যদি এটা না বোঝো তাহলে আবার শুদ্ধি পরীক্ষায় যাও, যে দে এর সাথে আমাদের ডাস বা ডাজেন্ট হয় না, দে এর সাথে আমাদের ডু অথবা ডোন্ট হয়। এরপর একটা দেখো, নোবডি ইজ অ্যাজ সাকসেসফুল অ্যাজ এ সিনসিয়ার ম্যান, রাইট? ওকে, এখানে নোবডির প্রোনাউন হচ্ছে দে, আর এখানে লেখা আছে ইজ। তো ইজের সাথে বা ইজেন্টের সাথে কি দে যায়? যায় না। তাহলে এই জন্য আমার কি লিখতে হবে? ইজের প্লুরাল ফর্মটা হচ্ছে আর, আর দে লিখতে হবে। প্রথমে নোবডির প্রোনাউনটা দে, এটা লেখো খাতায়, ধরে নিচ্ছি যে তুমি লিখে ফেলেছো। আর এই ইজ যে লেখা আছে, ইজের প্লুরাল ভার্ব হচ্ছে আর, বা প্লুরাল ফর্ম হচ্ছে আর বা আরেঞ্জ। যেহেতু নোবডি শব্দটা একটা নাবোধক শব্দ, তাই আমার এখানে আরেন্ট লেখা যাবে না, লিখতে হবে আর। তাহলে কি লিখতে হবে? টোটালি নোবডি ইজ অ্যাজ সাকসেসফুল অ্যাজ এ সিনসিয়ার ম্যান, এর জন্য লিখতে হবে আর দে। এরপরে আমরা দেখতে পাচ্ছি নোবডি রেসপেক্টস আ ডিসঅনেস্ট ম্যান, রাইট? ইয়া, এখানে ভার্বের সাথে এস আছে, কি হয়? ডাজেন্ট হয় না। আর নোবডি এরপরে প্লুরাল হয় দে, কিন্তু নোবডি তো নাবোধক, এই জন্য ডাজেন্ট হবে না, ডু দে হবে।
আমার এই কথাগুলো বোঝার জন্য তোমাকে অবশ্যই এই যে শুদ্ধি পরীক্ষা আছে, হ্যাঁ, এই শুদ্ধি পরীক্ষায় তোমাকে এই পেজটা পার্টিকুলারলি আমি দেখাচ্ছি, এই দ্বিতীয় পেজটা, শুদ্ধি পরীক্ষার দুইটা পেজ আছে এখানে, এই দ্বিতীয় পেজটা অবশ্যই মুখস্থ করতে হবে যে আমার কোনগুলোর সাথে দে বসে অথবা দে এর সাথে কোন ভার্বগুলো বসে। এখানেই সবাই ভুল করে, হ্যাঁ। তো এখানে আমরা এই যে এই পেজটা, এই যে শুদ্ধি পরীক্ষার দ্বিতীয় পেজটা অবশ্যই অবশ্যই মুখস্থ করবো ভালোভাবে, তাহলে আমাদের এভরিবডি, নোবডি, এনিবডি, সামবডি, এভরিওয়ান, নো ওয়ান, নান, এই ধরনের সকল সমস্যার সমাধান ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। তাহলে আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের সেখানে যেখানে আমরা ছিলাম। ওকে, সো এখানে আমরা ছিলাম নোবডি রেসপেক্টস আ ডিসঅনেস্ট ম্যান। তাহলে নোবডির প্রোনাউন আমরা প্রথমে লিখব দে, আর ভার্ব এস থাকলে তো ডাজ বা ডাজেন্ট হয়, কিন্তু এখানে হবে না কারণ দে হচ্ছে প্লুরাল, এর সাথে ডাজ অথবা ডাজেন্ট হয় না। কি হয় দেখো 4 নম্বরে লেখা আছে ডু লেখা আছে, শুদ্ধি পরীক্ষায় যাও ওখানে দেখবা যে ডাজ বা ডাজেন্ট নেই, দে এর সাথে লেখা আছে ডু অথবা ডোন্ট। তো নোবডি যেহেতু নাবোধক তাই কি হবে ডু দে। None can prosper in life without utilizing time properly. এখানে ক্যান আছে ক্যান, আর none এর পরিবর্তে কি হবে দে, ক্যান নট হবে না কারণ none নাবোধক। Everybody praises an all-rounder. এখানে এভরিবডির প্রোনাউন আমরা দে লিখে নিয়েছি, ধরো লিখে নাও দে, এরপরে কি লিখবা, ডাজ লিখবা না ডু লিখবা না ডোন্ট লিখবা? আচ্ছা, ডোন্ট লিখবা অবশ্যই। এরপরে ট্রিজ সাপ্লাই আস উইথ অক্সিজেন, এখানে খেয়াল করো ট্রিজ প্লুরাল নাকি, হ্যাঁ ট্রিজ এই জন্য লিখতে হবে দে। তো সাপ্লাই ভার্বের সাথে কি এস আছে নাকি নেই? নেই, এটা ভার্ব ওয়ান, হ্যাঁ এই জন্য কি করবা ভার্ব ওয়ান দেখে ডোন্ট লিখবা, ডোন্ট তারপরে দে। আবার বলছি ট্রিজ প্লুরাল এবং যে কোনো প্লুরালের সাথে আমরা লিখতে পারি, যে কোনো প্লুরালের জন্য আমাদের লিখতে হবে দে। তো আমরা পরের স্লাইডে যাচ্ছি। এটাও জেনারেল রুলস। ওয়ানের আমাদের দুইটা রুলস হয়, ওয়ান রাইট, ওয়ান আছে না, ওয়ান ও এনি ওয়ান, ওয়ান দিয়ে ব্যক্তি বোঝায় আবার ওয়ান দিয়ে বস্তু বোঝায়। যখন ওয়ানের পরে ভার্ব থাকে তখন ওয়ান দিয়ে ব্যক্তি বোঝায়, আর তখন ওই ওয়ান যুক্ত সেন্টেন্সটার প্রোনাউন হয় ওয়ান। আর যখন ওয়ানের পরে সাবজেক্ট থাকে তারপরে ভার্ব থাকে তখন ওই ওয়ান দিয়ে অ্যাকচুয়ালি বস্তু বোঝায়, তখন তার প্রোনাউন হিসেবে আমাদের লিখতে হবে ইট। তো খেয়াল করো, চলো আমরা 3টি উদাহরণের দিকে লক্ষ্য রাখি। নিচের 3টি উদাহরণ। ওয়ান ক্যান হ্যাভ পিস অ্যান্ড হ্যাপিনেস ইন আ নিউক্লিয়ার ফ্যামিলি, রাইট? ওকে, এখানে খেয়াল করো ওয়ানের পরে ভার্ব আছে, তাহলে ক্যান লেখা আছে, ক্যান থাকলে কি হবে ক্যান্ট আর ওয়ান, ক্যান্ট ওয়ান, রাইট? ইয়েস, ঠিক আছে। এরপরে কয়টা দেখো, ওয়ান নিড নট থিঙ্ক অফ আদার্স, এখানে ওয়ানের পরে ভার্ব দেওয়া আছে, তো নিড নট থাকলে কি হয় আমরা পড়েছিলাম যে নিড নট থাকলে নিড হয়, তাহলে নিড ওয়ান। আর পরেরটা দেখো, ওয়ান লাই বিগেটস 100 লাইস, এখানে ভার্ব হচ্ছে বিগেটস, তাহলে ওয়ানের পরে সাবজেক্ট আছে, তো যখন ওয়ানের পরে সাবজেক্ট হয় তারপরে ভার্ব হয় তখন ওই ওয়ানের প্রোনাউনটা আমরা ওয়ান এই লিখি। তো এখানে ভার্বের সাথে এস আছে, তো এই জন্য কি হবে ডাজেন্ট, তারপরে কি হবে ইট, ডাজেন্ট ইট। সো ওয়ানের পরে যখন সাবজেক্ট থাকে, আমি যদি ভুল করে না থাকি, ওয়ানের পরে সাবজেক্ট তারপর ভার্ব থাকলে এর প্রোনাউন হয় ইট। তো ওয়ান লাই বিগেটস 100 লাইস, এখানে ভার্বে এস আছে ডাজেন্ট, আর ওয়ান লাই এর পরিবর্তে কি হবে ইট হবে, কেননা ওয়ানের পরে সাবজেক্ট আছে, তাই না? 2 নম্বরের রুলস তো তাই বলছে। আমরা পরেরটায় যাচ্ছি, পরেরটা দেওয়া আছে, পরের জেনারেল রুলস কি লেখা আছে দেখো, লেট এর পরে যদি মি, হিম, দেম বা অন্য যে কোনো একটা নাম থাকে সেক্ষেত্রে আমরা লিখব উইল ইউ, আমাদের আর কিছু চিন্তা করতে হবে না। লেট মি, লেট হিম বা লেট দেম, অথবা লেটের পরে অন্য যে কোনো নাম থাকলে আমরা কি লিখব উইল ইউ, ঠিক আছে? এরপরে সাধারণ ইম্পারেটিভ সেন্টেন্স, যে কোনো সাধারণ ইম্পারেটিভ সেন্টেন্স সেগুলোর ক্ষেত্রে আমরা উইল ইউ বা ওয়ান্ট ইউ লিখতে পারি। মনে রাখতে হবেই যে ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়, এছাড়া দেন, অলওয়েজ, নেভার ও প্লিজ ইত্যাদি দিয়েও ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে।
যেমন এখানে লেখা, আর 3 নাম্বার রুলসটা দেখো, লেটস বা লেটাস থাকলে আমরা কি লিখি? সবাই পারো তাই তো, শ্যাল উই লিখি। চলো আমরা নিচের 3-4টা উদাহরণ দেখি। এখানে 3টি লেখা হয়েছে, মনে হয় উদাহরণ 4টা। আচ্ছা ঠিক আছে, দেখো ব্ল্যাক কালার দিয়ে যেগুলো লেখা আছে, লেট আস প্ল্যান্ট ট্রিজ মোর এন্ড মোর। সো লেট আস থাকলে কি লিখি? 3 নাম্বার রুলস, শ্যাল উই। ওকে, অনেকে আমি শুনেছি যে তোমরা বলো শেল। আচ্ছা, এটা শেল না, এটা হচ্ছে শ্যাল। পরেরটা দেখো, লেট দেম ডু দ্য ওয়ার্ক। লেট দেম থাকলে কি হয়? ওই যে 1 নম্বরে দেখো উইল ইউ হবে, উইল ইউ লিখে দিবা। পরে দেন হ্যাভ আ কাপ অফ টি। এইটাই অনেকের সমস্যা হয় এই রুলসটার। আমি দেখেছি যে অন্তত 40% বা 50% স্টুডেন্টের এই এক্সাম্পলটার সমস্যা হয়। খেয়াল করো, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স যেটা সাবজেক্ট নেই এখানে। দেন হ্যাভ এ কাপ অফ টি, তাহলে 1 কাপ চা খাও। তো এইটা একটা ধরা যায় যে কাউকে একটা অফার করা। তো এখানে অনেকেই লিখে রাখো যে হ্যাভেন্ট দেন বা হ্যাভেন্ট একটা যা মন চায় তাই একটা প্রোনাউন দাও, তো সেটা হবে না। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু দেখতে পাচ্ছ যে এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে হ্যাভ, আর দেন তো অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব তো আসলে কখনো কাউন্টে আসে না। ট্যাগ কোশ্চেনের বেলায় শুধুমাত্র চিন্তা করতে হবে সাবজেক্ট এবং ভার্ব। আচ্ছা, তাহলে এখানে কি হবে? উইল ইউ হবে। আর পরেরটা দেখো, ডোন্ট ডিস্টার্ব মি। এটাও অনেকে ভুল করে রাখছো, এটা অনেকে ভুল করো। তো ডোন্ট ডিস্টার্ব মি, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, জেনারেল ইম্পারেটিভ সেন্টেন্স। তাই কি লিখবে? উইল ইউ লিখবে, ডোন্ট লিখো না। ডোন্ট দে বা ডোন্ট হি এরকম কিছু লিখো না, তোমরা তো পরীক্ষায় লিখে রেখেছো এই জন্য বললাম। আচ্ছা, আমরা পরেরটা যাচ্ছি। ওকে, জেনারেল রুলস। সেন্টেন্সে সেলডম, হার্ডলি, স্ক্যার্সলি, barely, few, little, no, none, no one, nothing, not, neither ইত্যাদি থাকলে অ্যাফার্মেটিভ ট্যাগ করতে হবে। এগুলো অনেকেই ভুল করো। আসলে ছোট ছোট ভুল কিন্তু তোমাদের মার্কসগুলো আসলে তোমাদের হাত থেকে এই ছোট ছোট ভুলের কারণেই মার্কসগুলো চলে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি, চলো আমরা 3টি উদাহরণ দেখি। nobody respects a dishonest man, এটা একটু আগেই করিয়ে দিয়েছি, তারপরে তোমাকে টাইম দিচ্ছি। এটা কি হবে? আচ্ছা, এটা হবে ডু দে। আর পরেরটা দেখো, স্বপ্না হ্যাজ লিটল নলেজ। লিটল শব্দটা নাবোধক, তাহলে আমরা হ্যাজ এন্ড শি লিখবো না, হ্যাজ শি লিখবো। আর পরেরটা লেখা আছে উই ক্যান হার্ডলি লিভ উইদাউট দেম। এখানে নাবোধক শব্দ কোনটা? হ্যাঁ, ঠিক ধরেছো, এখানে নাবোধক শব্দ হচ্ছে হার্ডলি। সো এটা কি হবে? ক্যান উই, নট ক্যান্ট উই। নো, এটা হবে ক্যান উই। ওকে, তো এইটা খুব ভালো করে পড়তে হবে অবশ্যই। এই যে এই পেজটা যদি আসলে পেজ হিসেবে তোমাদের কাছে দেওয়া নেই, তোমরা যখন যেটা মনে করবা যে হ্যাঁ আমার এটা মুখস্থ করতে হবে ভালোভাবে, তো ভিডিওটা ওখানে পজ করে দিবা। পজ করে দিলেই ওটা থেমে যাবে, আর তখন ওটা মুখস্থ করতে পারবা দেখে দেখে। আমরা পরের স্লাইডে যাচ্ছি। জেনারেল রুলস, এটা একটু যারা খুব ভালো পারো তাদের জন্য। কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনের জন্য আমাদের প্রিন্সিপাল ক্লজটি বেছে নিতে হবে। আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্সে 2টা ক্লজ থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো আমাদের এখানে লেখা আছে যে ক্লজে সিন্স, অ্যাজ, ওয়েন, দো, অলদো, ইফ, আনলেস থাকবে, ওই ক্লজটি বাদ দিয়ে পরে যে পরে অথবা আগে যে প্রিন্সিপাল ক্লজটা থাকবে ওইটা ট্যাগ কোশ্চেন করতে হবে। যেমন এখানে লেখা আছে অ্যাজ দে ভিজিটেড মেনি ইন্টারেস্টিং প্লেসেস। খেয়াল করো, এই যে অ্যাজ দে ভিজিটেড মেনি ইন্টারেস্টিং প্লেসেস, এটার মধ্যে অ্যাজ লেখা আছে, দেখতে পাচ্ছ? তো সিন্স অ্যাজ থাকলে আমার কি করতে হবে? ওই ক্লজটা বাদ দিয়ে অন্য ক্লজটা দিয়ে ট্যাগ করতে হবে। যেমন দে কুড এনজয় আ লট, এখানে কোন ক্লজটা বাদ দিতে হবে? ওই যে অ্যাজ যুক্ত ক্লজটা বাদ দিয়ে অন্যটা, যেমন দে কুড এনজয় আ লট, এইটার ট্যাগ করতে হবে। তাহলে এখানে লেখা আছে দে কুড এনজয় আ লট, কুডেন্ট দে। Though he is a good student, he is lazy, right? এখন আমার যে ক্লজটা, যেমন ওখানে লেখা আছে দো বা অলদো থাকলে ওই দো অলদো যুক্ত ক্লজটা বাদ, যেমন দো হি ইজ আ গুড স্টুডেন্ট, এটা বাদ হয়ে যাবে। তাহলে আমাদের কোনটা করতে হবে? হি ইজ লেজি, এটা ট্যাগ করতে হবে। তাহলে ইজন্ট হি। আর পরে একটা দেওয়া আছে, আশা করি ওটা তোমরা নিজেরা করে নিতে পারবে। নেক্সট ওয়ান, চলো এই এক্সারসাইজ গুলো চেষ্টা করি। হি, এখানে কিছু ব্যতিক্রম ধর্মী এবং ভিন্ন কিছু ট্যাগ কোশ্চেন দেওয়া আছে, একটু কঠিনও বটে। এগুলা নিয়েই সবার মধ্যে কনফিউশন থাকে।
তা আমি চেষ্টা করব যে তোমরা এগুলো চেষ্টা করবা আমার সাথে সাথে। যেমন he along with his friends will pay a visit to Sylhet. দ্বিতীয়টা দেখো he as well as his parents visited Sylhet last year, right? তো এরপরে 5 নাম্বারটা দেখো he as well as his brother came here. তো এখানে নিয়ম হচ্ছে as well as অথবা along with যদি থাকে সেক্ষেত্রে আমাদের শুরুর সাবজেক্টটাই সাবজেক্ট হিসেবে গণ্য হবে। তো প্রথমে দেখি he along with his friends will pay a visit to Sylhet. will আছে, will থাকলে আমাদের will এর পরিবর্তে কি লিখতে হয়, want লিখতে হয়, WON''T, আর সাবজেক্ট এখানে he। along with এর পরে যা থাকবে বা as well as এর পরে যা থাকবে ওগুলা সাবজেক্ট হিসেবে গণনা করা যাবে না। 2 নাম্বারটা দেখো he as well as his parents visited Sylhet last year. এখানে ভার্ব হচ্ছে ভার্ব visited, তাহলে didn't আর সাবজেক্ট হচ্ছে he, didn't he। আবার বলছি as well as অথবা along with এর পরে যে সাবজেক্ট থাকবে ওগুলোকে সাবজেক্ট হিসেবে গণনা করা যাবে না। এরপরে the father rose in him at this sight. এটা দেখে অনেকেই ভুল করে। আসলে এখানে দেখো রোজ লেখা আছে, রোজ শব্দটা হচ্ছে রাইজ এর পাস্ট ফর্ম, RISE, রাইজ। রাইজ মানে জেগে ওঠা, আর এর পাস্ট ফর্ম হচ্ছে রোজ। তাহলে এটা পাস্ট ফর্ম যেহেতু, তাহলে ডিডেন্ট। আর দা ফাদার মানে বাবা না, পিতৃত্ব। দা মাদার মানে মাতৃত্ব, দা ব্রাদার মানে ভ্রাতৃত্ব, দা ফ্রেন্ড বন্ধুত্ব। তো এই ধরনের ক্ষেত্রে আমার কি লিখতে হবে, ডিডেন্ট। আর এই পিতৃত্ব, মাতৃত্ব, ভ্রাতৃত্ব এগুলোর প্রোনাউন হচ্ছে ইট, তাহলে ডিডেন্ট ইট। ওকে, নেক্সট ওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এই থ্যাংক ইউ ভেরি মাচ, এখানে এই থ্যাংক ইউ ভেরি মাচ, এই থ্যাংকের আগে অবশ্যই আমাকে মনে মনে ধরে নিতে হবে আই। আসলে ইংরেজিতে পুরো বাক্যটা হচ্ছে বা সম্পূর্ণ বাক্যটা হচ্ছে আই থ্যাংক ইউ ভেরি মাচ, মানে আমি তোমাকে অনেক ধন্যবাদ জানাই। কিন্তু আমরা সব সময় সম্পূর্ণ বাক্য ইউজ করি না। যেমন আমরা বলি ওয়েলকাম, আসলে এটা সম্পূর্ণ বাক্য না। সম্পূর্ণ সেন্টেন্সটা হচ্ছে ইউ আর ওয়েলকাম। আমরা বলি সরি, কিন্তু আসলে কি এটা সম্পূর্ণ বাক্য না। সম্পূর্ণ বাক্য হচ্ছে আই অ্যাম সরি অথবা উই আর সরি। ঠিক তেমনি এখানে থ্যাংক ইউ ভেরি মাচ, এটা সম্পূর্ণ সেন্টেন্স না। সম্পূর্ণ সেন্টেন্সটা হচ্ছে আই থ্যাংক ইউ ভেরি মাচ। সেক্ষেত্রে থ্যাংক এখানে মূল ভার্ব বা ভার্ব ওয়ান থাকলে আমরা কি লিখি, ডোন্ট লিখি। ঠিক আছে, ডোন্ট, তারপরে আই যেহেতু আছে আগে এজন্য ডোন্ট আই। আই এখানে লেখা আছে নেই, লেখা নেই, কিন্তু মনে মনে আছে। এরপরে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার কেম হিয়ার, এখানে ভার্ব টু আছে কেম, ডিডেন্ট, আর হি প্রোনাউন হচ্ছে হি দেওয়াই আছে। হোয়াট এ পিটি, খেয়াল করো, হোয়াট এ পিটি একটা সম্পূর্ণ সেন্টেন্স না। সম্পূর্ণ সেন্টেন্সটা হচ্ছে হোয়াট এ পিটি ইট ইজ। আমরা প্রায় শুনে থাকি যে মানে হোয়াট এ গ্রেড 6 ইট ইজ, এরকম বলি না, বা হোয়াট এ ব্রিলিয়ান্ট রেজাল্ট ইট ইজ, এরকম আমরা বলি। তো সেক্ষেত্রে ইট ইজটা থাকে কিন্তু এখানে দেওয়া নেই, বাট আমরা ধরে নিচ্ছি যে এখানে আছে। তো হোয়াট এ পিটি ইট ইজ, তাহলে কি হবে, ইজন্ট ইট। ওকে, গুড, মাশাআল্লাহ। পরেরটা দেখি, অল অফ আস ought to refrain from telling lies. ought to থাকলে আমরা কি লিখি, oughtn't, আর এই অল অফ আস থাকলে আসের পরিবর্তে আমার লিখতে হবে উই। যেমন এখানে যদি থাকতো যে অল অফ দেম, তাহলে কি লিখতাম, oughtn't দে লিখতে হতো তখন। মানে দেম এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে দে, আর আসের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই। এবারে উই মাস্ট হ্যাভ ডিউ রেসপেক্ট টু দেম, এখানে দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে মাস্ট, একটা হচ্ছে হ্যাভ। তো যখন দুইটা অক্সিলারি ভার্ব থাকবে তো কোনটা দিয়ে করবা, প্রথমটা দিয়ে করবা। ঠিক আছে, তাহলে মাস্ট এন্ড উই। আই এইম টু বি আ ডক্টর, এখানে অনেকেই হয়তো ভাবো যে এইম মানে হচ্ছে এম, আসলে কিন্তু এটা এম না, এটা ভার্ব ওয়ান। এইম মানে হচ্ছে আমি সিদ্ধান্ত নিয়েছি বা আমি লক্ষ্য নিয়েছি বা আমার লক্ষ্য হলো একজন ডক্টর হওয়া, বা আমি মনে মনে প্রতিজ্ঞা করি, এরকম বোঝায়। তো এইমটা ভার্ব ওয়ান, এই জন্য কি হবে, ডোন্ট আই। আর পরেরটা ওয়ার্ক হার্ড টু সাকসেস, টু সাকসিড। তো এখানে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, রাইট।
অনেকেই ভাবে সাকসিড এটা ভার্ব টু, মানে এটা ভার্ব টু না, এটা ভার্ব টু না, এখানে ভার্ব হচ্ছে ওয়ার্ক, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এই জন্য কি করতে হবে, ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে উইল ইউ লিখতে হয়, মনে আছে, উইল ইউ অথবা ওয়ান্ট ইউ, এটা তো আমরা শিখিয়েছিলাম একটু আগেই। তো এই হচ্ছে ব্যাপার, আর নেই, এই পর্যন্তই আজকে শেষ। তো এখানে আমি আর যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, খেয়াল করো, মন দিয়ে পড়ো আর আমাদেরকে একটা ওয়াও এনে দাও, পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করো। তোমরা দেখো, পরিশেষে তোমাদের বলতে চাই যে লেকচার শিট বা শর্টকাট কখনো বইয়ের বিকল্প হতে পারে না। এই যে আমি আজকে তোমাদের পড়াচ্ছি বা আমাদের স্যাররা তোমাদের পড়ান, এগুলো যে শিট দেন বা যাই করুক বা শর্টকাট, তোমরা টিচারদের কাছে অনেক শর্টকাট চাও, আসলে শর্টকাট ইজ এ রং কাট, মানে ইংরেজিতে একটা প্রবাদ আছে যে এ শর্টকাট ইজ অফেন এ রং কাট, ঠিক আছে? তো শর্টকাট বা লেকচার শিট এগুলো বইয়ের বিকল্প হতে পারে না। তোমার যেটা করা উচিত সেটা হচ্ছে বইয়ের সাথে সম্পর্ক রাখা উচিত। পরীক্ষায় ভালো করতে হলে অবশ্যই পাঠ্য বইয়ের সাথে সুসম্পর্ক থাকতে হবে বা রাখতে হবে। আজকের এই ভিডিওটা থেকে যদি উপকৃত হও তবে এই প্রচেষ্টা সফল হবে। দয়া করে এই ভিডিওটা কোথাও আপলোড করবা না। সবার জন্য ক্যামব্রিজ স্কুলের পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা নিরন্তর।